ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকে বলয় ক্লাস উপন্যাসের আমি 14 থেকে 17 নং পরিচ্ছেদ পড়ে শোনাব। প্রথম 3টি পর্বের ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করছি 14 নং পরিচ্ছেদ। যবনিকা উত্তোলন করলাম। মফস্বলের একটি ক্ষুদ্র শহরে নিতান্ত ক্ষুদ্র একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে। শীতটা এবার পড়েছে যেন সংহার মূর্তিতে। ইতর ভদ্র সকলের মুখে এক কথা, এতখানি বয়সে এত শীত কখনো দেখিনি। বন্ধুজনের সঙ্গে সাক্ষাৎকালে বাজার দরের মতো মুখরোচক প্রসঙ্গের পরিবর্তে আলোচনা চলছে শীতের অসহনীয়তা সম্বন্ধে। এরকম বড় মানসিক কাণ্ড যে কোচার খুঁট আর শাড়ির আঁচল গায়ে দেওয়া দেশের জন্য নয়, সে কথা কে না বলবে। অবশ্যই বাংলাদেশের বাইরে সবাই কি আর রাজা মহারাজা? দুর্দান্ত পশ্চিমী শীত সামলাতে কোচার খুঁটের মতো তুচ্ছ বস্তু জোটে না এমন দেশও বিরল নয় কৌপিনবন্ত ভারত। তবু যে দেশে যা প্রবল তার হাত থেকে আত্মরক্ষা করবার ব্যবস্থাও আছে সে দেশে। বাংলাদেশে কে কবে জ্বলন্ত আগুনের মালসা কোলে করে বেড়াতে পারবে? কাজেই এই নিরুত্তাপ আকাশ, বিষাদাচ্ছন্ন মেঘলা দুপুর আর কুয়াশাচ্ছন্ন অকাল সন্ধ্যা অতি উৎসাহী কর্মী ব্যক্তিকেও প্রায় জড় পদার্থে পরিণত করতে বসেছে। ভাগ্যবান সম্প্রদায়ের কাছে হয়তো শীতের দাঁতটা কিছু ভোঁতা। আরামের এবং আহার্যের উপকরণ প্রাচুর্যে তাদের কাছে এই দুর্দান্ত কালটাও সহনীয় তো বটেই, হয়তোবা লোভনীয়। কিন্তু সংসারের দুর্ভাগ্যা জীবের সংখ্যাটাই যে বেশি। দেশের 12 আনা অংশই তো জুড়ে বসে আছে ওই ওচার দল। বাঘের দাঁতের চাইতে যে শীতের দাঁতটা কিছু কম ধারালো এ বিশ্বাস এবার আর তাদের নেই। তবে ধনী এবং নির্ধন এই উভয় সম্প্রদায় ছাড়াও আরও একটি সম্প্রদায় আছে শীত যাদের সহজে কাবু করতে পারে না। সেটি হচ্ছে শিশু সম্প্রদায়। এহেন শীতেও তাদের শীতবস্ত্রের প্রাচুর্য দেখলেই মাথা গরম হয়ে ওঠে এবং ঠান্ডা লাগার বিভীষিকাকে তারা আমলও দেয় না। শীত বলে কোনো কিছুতে উৎসাহের অভাব দেখবে না তাদের। এমনই একটি দল বিপুল উৎসাহে আজ জমা হয়েছিল তাদের স্কুল গ্রাউন্ডে। ক্ষুদ্রকায় বালিকা বিদ্যালয়। 8ম শ্রেণীর ওপর আর শ্রেণী নেই। তবু শহরতলির এই অঞ্চলটায় এর চাইতে ভালো স্কুলও তেমন নেই। বাড়িটা নতুন, অবস্থা ভালো, দিদিমণিরা শিক্ষিতা, সর্বোপরি পুরস্কারের বন্দোবস্তটা বেশ হৃদয়গ্রাহী। আজ এই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। ছোট মেয়েগুলির উৎসাহের আর অন্ত নেই। যার যা কৃতিত্ব শুধু যে তারই পুরস্কার পাওয়া যাবে তা তো নয়। অনেক দিনের অনেক রিহার্সালের পর কৃষ্ণ সুদামা ও ধ্রুবের তপস্যা অভিনয় হবে। এছাড়া নাচ গান, মুখ অভিনয় ইত্যাদি কত কি কাণ্ড। যার যার ভাগে অভিনয়ের অংশ রয়েছে তাদের যদিও আনন্দের চাইতে আতঙ্কই বেশি, তবু উৎসাহটা 16 আনা। কেউ কেউ বাড়ি থেকে নিয়ে আসা সিল্ক বেনারসি সোনাদানা সামলাতে ব্যতিব্যস্ত। কেউ বা সভার সৌষ্ঠব বৃদ্ধির সহায়তা কল্পে ফুলের তোড়া, ফুলদানি, চেয়ার টেবিল ইত্যাদি দিদিমণিদের হাতের কাছে একটু এগিয়ে দিয়ে ধন্য হচ্ছে। শুধু হুল্লোড় করে বেড়াতে পটু এমন দলই অবশ্য বেশি। এর মধ্যে রেবা বলে একটি মেয়ে, কোনো দলেই নেই এমন একটি মেয়েকে কোথা থেকে যেন আবিষ্কার করে টানতে টানতে নিয়ে এসে হেসে গড়িয়ে পড়ে বলে, দেখেছিস ভাই মজা? লীলার পাঠ রয়েছে, অথচ বসে আছে চুপচাপ। এই তুই না ধ্রুব সাজবি? লীলা তার কবলমুক্ত হবার মৃদু চেষ্টা করে বলে, সাজবো নাকি বলেছি, এক্ষুনি তো হচ্ছে না। ও মা, তাই বলে হাড়িমুখ করে সিঁড়িতে বসে থাকবি? আরও একটি পরিহাস রসিকা কৃত্রিম গম্ভীরভাবে বলে, এই ও বোধহয় এখন থেকেই তপস্যা করছিল, তাই না লীলা? পদ্ম পলাশ লোচন হরিকে দেখতে দেখতে পেলি নাকি? হ্যাঁ পেয়েছি, হলো তো? না,
লীলার আজ দেখছি বেজায় রাগ। বাবা, তবু যদি না 5-5টা প্রাইজ পেতিস। আমার যদি তোর মতো হতো। বাবা বলে দিয়েছিলেন যদি একটাও প্রাইজ পাস তো একটা ফাউন্টেন পেন কিনে দেব। একটা, তাই হলো না ভাগ্যে। আমাদের মতো ঢেকির আর কি হবে। লীলা হেসে ফেলে বলে, নিজেকে ঢেকি না বলে ভালো করে পড়লেই হয়। ইস, তার নয়, দিনের মধ্যে 22 ঘন্টা ধরে পড়লেও কিছু হবে না আমার, বুঝলি। মাথায় যে সেব গোবর ভরা আছে। বাবা বলেন। তোর বাবা কি বলেন তাই শুনে শুনে কান পচে গেল। বিরক্ত লীলা এই সভ্য মন্তব্যটি ব্যক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। দেখেছিস ভাই কি অসভ্য। লীলার ব্যবহারে আহত রেবা পার্শ্ববর্তিনীর কাছ থেকে সহানুভূতির আশায় প্রায় কাঁদো কাঁদো হয়েই কথাটা বলে। অনিলা মেয়েটি শুধু যে পরিহাস রসিকা তা নয়, নিরপেক্ষ সমালোচকও। তাই তরুণীদের মতোই মুখ বাঁকিয়ে বলে, শুধু অসভ্য, দেমাকে মাটিতে পা পড়ছে না মেয়ের। 5-5টা প্রাইজ পেয়েছেন। দিদিমণিরা বেশি বেশি ভালোবাসেন, তার ওপর আবার সুন্দর। রেবা যদিও ইতিপূর্বে বান্ধবীর ব্যবহারে আহত হয়েই অনুযোগ তুলেছিল, তবু অনিলার কথায় বলে, আসলে কিন্তু অহংকারও নেই ভাই, বরং সুখ্যাতি করলেই রেগে যায়, একটু যেন পাগল পাগল। বোঝা গেল নিতান্তই সে লীলার অন্ধভক্ত। হ্যাঁ, পাগল না আরও কিছু। পাগল হলে আর এত ভালো করে পড়তে হয় না। লতিকা দিদিমণি তো বলেছিলেন ওর আমি কি হতে চাই এই রচনাটার জন্যে ফুল মার্কের চাইতেও নাকি বেশি নম্বর দেওয়া উচিত ছিল। কাগজে নাকি ছাপিয়েও দেওয়া যায়। পাগলে বুঝি পারে, সেভ দেমাক। কিন্তু গুড কন্ডাক্টের প্রাইজটাও তো ওই পেল। পাবে না কেন? ক্লাসে ভিজে বেড়াল সেজে বসে থাকতে পারলে সকলেই পেতে পারে। এই রে, অনিলা লীলাকে হিংসা করছে। সোনালি বলে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। অনিলা খালি লীলার নিন্দে করে। ও তো বাপু শান্তশিষ্ট আছেই। কই এতদিন ভর্তি হয়েছে, কারুর সঙ্গে ঝগড়া হয়েছে? কথাই কয় না তা ঝগড়া। বা কেন কথা কইবে না? রেবা বলে, একদিন তো কত গল্প করে। খুব গরিব বলেই তাই একটু গম্ভীর। দেখিস না একটা জামা পরে রোজ আসে। তোর তো অনেক জামা আছে, একটা দিলেই পারিস। বলে অনিলা মুখ বাঁকায়। ইস, দিলে নেবে কিনা? একটা পেন্সিলই নেয় না। সেদিন ছোট একটুখানি পেন্সিল দিয়ে কষ্ট করে লিখছিল বলে কত সাধলাম আমার একটা পেন্সিল নিতে, কিছুতেই নিল না। তবু সাধিস তো, বেহায়া। বলে অনিলা যেভাবে হাসে তাতে তাকে 12 বছরের না বলে 22 বছরের বললেও অবিশ্বাস হয় না। রেবা কিন্তু বাস্তবিকই ভালোবাসে লীলাকে। নিজে সে বড়লোকের মেয়ে এবং আদুরে মেয়েও, তবু গরিবের মেয়ে লীলার খোসামত করে মরা তার এক কাজ। অবশ্যই বন্ধুত্বের ক্ষেত্রে খোসামত কথাটার মানে হয় না কিছু, কিন্তু লীলা যে বড় বেশি নির্লিপ্ত, নিষ্পৃহ আর গম্ভীর। হয়তো রেবাকে সেও ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও নিজের স্বভাব তো বদলাতে পারে না। অতএব রেবার ভাগ্যেই নতিস্বীকার। বালিকা সুলভ চাঞ্চল্যের অভাব থাকলেও অন্য অনেক গুণ যে আছে লীলার, একথা কে অস্বীকার করবে? লেখাপড়া, সেলাই, ছবি আঁকা, রান্না ইত্যাদি সব কিছুতেই প্রথম হয়ে এবং সেই সঙ্গে সৎ স্বভাবটা যোগ করে 5-5টা পুরস্কার অর্জন করেও অভিনয় নৈপুণ্যের গুণে আরও গোটা 3 পুরস্কার ভবিষ্যতের খাতায় জমা রইল তার। গুণগাহীরা আকৃষ্ট এবং ঈর্ষাপরায়ণারা ঈর্ষায় কাতর হবে, এ আর বিচিত্র কি? তাই অনিলার দল পাশ কাটিয়ে বেড়ালেও অভিনয়ের শেষে লীলার ভাগ্যে অভিনন্দন জুটল কম নয়। যারা সত্যি হিংসে করে না তারা বারবার বলতে লাগলো, তোর ওপর কিন্তু খুব হিংসে হচ্ছে লীলা। কেউ কেউ প্রশংসার পাশে এই কথাটিও যোগ করতে ছাড়ল না, লীলার মতো বেশি রূপ থাকলে অভিনয় ভালো না হলেও চলে। বাস্তবিকই মেয়েটি যে উপযুক্ত বয়সে নিখুঁত সুন্দরের পর্যায়ে পড়বে তাতে আর সন্দেহ নেই। আদর, সম্ভব, প্রশংসা আর অভিনন্দনের ভারে
ভারাক্রান্ত মুখচোরা মেয়েটা যে কী অবস্থায় স্কুলের গেট পার হয়ে রাস্তায় এসে হাঁপ ছেড়ে বাঁচল তা সেই জানে। এখন একটু একলা হতে পারলেই বাঁচে সে। নিতান্ত গরিবের ঘরের মেয়ে, আদরের আতিশয্য এমন কিছু নেই বাড়িতে। অবহেলা বরং সহনীয়, পরিচিত বস্তু, কিন্তু সম্মান যে বড় বেশি অপরিচিত, তাই ধাতস্থ হয় না সহজে। স্কুল থেকে বাড়ি বেশি দূর নয়, একলাই যাওয়া আসা করে লীলা। তবে আজ তো দিব্যি রাত হয়ে গেছে, একটু ইতস্তত করে বেচারা। আজকের দিনে কত মেয়ের বাড়ি থেকে মা, কাকিমা, দিদি, বৌদি ইত্যাদি এসেছেন। পুরস্কার প্রাপ্ত মেয়েদের তো কথাই নেই, বাবা, কাকা, দাদারাও আছেন সঙ্গে। তাদের সঙ্গেই চলে যাবে মেয়েরা। ঝি চাকরও আসে কত মেয়ের। স্কুলের সম্পত্তি তো একটি মাত্র ঝি, কতই আর করবে সে। লীলার বাড়ি থেকে আসবার মতো কে বা আছে? বুড়ো ঠাকুমা আর রুগ্না বিধবা মা। কাকিমা জেঠিমা আছেন ৩-৪ জন, কিন্তু তারা তো আলাদা। উঠোনের ওপর প্রকাণ্ড যে প্রাচীরটা খাড়া হয়ে আছে, তাতে দরজা একটা থাকলেও খোলা হয় কদাচিৎ। আর খোলা হলেই বা কি, লীলাকে তো বড্ডই ভালোবাসেন তারা। জেঠিমার আর কাকিমার মেয়েরা এই স্কুলেই কি পড়তো না আগে? লীলা যেই ভর্তি হলো সেই তারা মেয়েদের স্কুল ছাড়িয়ে নিলেন। ছোট কাকিমা মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন সেখানে স্কুলে পড়তে। জেঠিমার মেয়েরা সেই অবধি তো ছেড়েই দিল পড়া, বাড়িতেই বসে আছে ২৪ ঘন্টা। জেঠিমা অবশ্য বলেন, বড় হয়েছে, থাক, পড়ে কি হবে, সংসারে কাজকর্ম শিখুক। কিন্তু লীলার বিশ্বাস হয় না সে কথা। এতদিন বড় হলো না, হঠাৎ লীলা স্কুলের দরজায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বড় হয়ে গেল তারা। সংসারে কাজ না শিখলেই চলতো না আর। তবু তো তারা লীলাদের মতো গরিব নয়। জ্যাঠামশাই, কাকা, ছোট কাকা সকলেই কলকাতার অফিসে চাকরি করেন। সকালবেলায় তাড়াতাড়ি ভাত টাত খেয়ে ছাতা আর পানের ডিবে নিয়ে ছুটছুট আসবেন সেই সন্ধ্যা হলে। নিশ্চয়ই অনেক টাকা মাইনে পান তারা, নইলে রোজ রোজ এত কষ্ট করতেন কখনো? লীলাদের বাড়িতে কে আছে অফিস যেতে? কেউ না। টাকা তবে আসবে কোথা থেকে? নেহাত নাকি ঠাকুমা শরৎ শশী দেবীর নামে কোথা থেকে যেন সুদের টাকা আসে, তাই কোনো রকমে চলে যাচ্ছে তাদের ৩ জনের। আশ্চর্য, লীলার বাবা ছিলেন নাকি এদেরই ভাই, একদম নিজের ভাই। ঠাকুমারই ছেলে নাকি এরা। কিন্তু মজা এই, সকলেই আছেন, দিব্যি বেঁচে আছেন। মাঝখান থেকে লীলার বাবাটি স্বর্গে গিয়ে বসে আছেন। লীলার ভাগ্য চিরদিনই একরকম, চিরদিন সে একা। আচ্ছা, লীলাই কি কারো সঙ্গ চায়? জ্যাঠামশাইদের বাড়িতে যে থাকতে হয় না তাকে, এটা তো সে রীতিমতো সৌভাগ্যই ভাবে। ২২টা লোকের গজগজানি শুনে থাকতে হলে হয়তো টিকতেই পারত না। তাদের এই ছোট্ট সংসারই ভালো। শুধু আর একটি লোক বেশি থাকলেই খুব বেশি ভালো হতো। ছাতা আর পানের ডিবে নিয়ে অফিস যাবার মতো একজন, যার থাকার জন্য লীলার মার হাতে থাকত ঝকঝকে সোনার চুড়ি, আর চওড়া পাড়ের ভালো ভালো শাড়ি পরলে দোষ হতো না। আর লীলারও তো হতো বইকি কিছু। অন্তত স্কুলে গিয়ে রেবার আর বাসন্তীর, মল্লিকার আর উমার বাবার আদরের গল্প শুনতে শুনতে কান পচে যেত না। বলবার মতো বিষয় তারও কিছু থাকত। তা হবার নয়। জন্মলগ্নের কুর পরিহাসে লীলার জীবন শুধুই অগৌরবের, শুধুই অবহেলার। আজ তাই সম্মান আর আদরের ভার তাকে বিপদগ্রস্ত করে তুলেছিল। অনভ্যস্ত ভার বহন করা কঠিন বইকি। পথটা অন্ধকার হোক, ভীতিকর হোক, তবু সহনীয়, এসে হাঁপ ফেলা যায় না। রেবা দেখছি তাকে ছাড়বে না। বুকের ওপর জড়ো করা রাশিকৃত পুরস্কারের বোঝা নিয়ে ও যখন অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, পেছন থেকে রেবা বলে ওঠে, ও মা, কি সাংঘাতিক মেয়ে রে তুই লীলা! এইখানে এসে দাঁড়িয়ে আছিস, আমি খুঁজে খুঁজে মরছি তোকে। কেন,
খুঁজছিস কেন? বাবা গাড়ি নিয়ে আমাকে নিতে এসেছেন। বাবাকে বললাম আমার একটি ভীষণ বন্ধুকে তার বাড়ি পৌঁছে দিতে হবে। ও হরি, বন্ধুরা দেখা পায় না, এদিকে বাবা দাঁড়িয়ে আছেন। লীলা প্রায় পা বাড়িয়ে বলে, এইটুকু রাস্তা আবার গাড়িতে যাব কি? রোজ গাড়িতে যাই? বা রোজ বুঝি রাত্রির হয়? আর এত জিনিসপত্র নিয়ে ও কি তাড়াতাড়ি পালাচ্ছিস যে? আমি বুঝি তোর প্রাইজগুলো কেড়ে নেব? নিলেও ক্ষতি নেই। লীলা একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, আমার তো বাড়ি নিয়ে যাওয়াও যা, রাস্তায় ফেলে দিয়ে যাওয়াও তাই। কেই বা দেখছে? কেন ভাই? রেবা কোমল সহানুভূতি সুরে বলে, তোর মা দেখবেন না? মার তো আজ 10 দিন জ্বর। আজ খুব বেশি জ্বর দেখে এসেছি। আহা! রেবার সহানুভূতির স্বর লীলার হৃদয় স্পর্শ করে কিনা কে জানে, কিন্তু আঘাত করে আত্মসম্মানে। তাই আবহাওয়াটা বদলে ফেলতে হঠাৎ হেসে উঠে বলে, তার চেয়ে এক কাজ কর বরং, এগুলো তুই নিয়ে যা। বাড়িতে সকলে খুশি হবেন। তোরও ভাগ্যে 2-4টে ফাউন্টেন পেন জুটে যাবে। ইস, তাই না? নাম লেখা নেই যেন? নামের টিকিটগুলো ছিঁড়ে ফেল। আমি এই প্রাইজগুলো পেয়েছি, চোখে দেখলেও বিশ্বাস করবে না কেউ। না রে লীলা, সত্যি, তুই আয় না ভাই আমাদের বাড়ি, মা কত খুশি হবেন। আমাকে দেখে খুশি হবার মতো কি আছে? বাব্বা নেই আবার, যত রূপ তত গুণ। আমি গল্প করি বলে দাদা তোর নাম রেখেছে রেবার সর্বগুণ সম্পন্না বান্ধবী। দেখিয়ে দিতাম একবার। থাক, আর দেখাতে হবে না। তুই যা, তোর বাবা আবার দেরি দেখে রাগ করবেন। বাবা আমার ওপর রাগ করবেন? তাহলেই হয়েছে। দাদার আর তাহলে এত হিংসে হতো না আমার ওপর। মা পর্যন্ত বলেন, আদর দিয়ে মেয়েটার মাথা খেলে তুমি। বারে, চলেই যাচ্ছিস তাহলে? বেশ ভাই বেশ, দেখে নিলাম। এত সাচ্ছি, একবার গেলে বুঝি ক্ষয়ে যেতিস? শুনলি তো মার জ্বর দেখে এসেছি। ও, মাপ কর ভাই আমাকে। আচ্ছা, আর একদিন যাবি তো? আচ্ছা বেশ, কথা দিলি কিন্তু মনে থাকে। বই হাতে প্রতিজ্ঞা করলি, জানিস তো? এ কথার আর উত্তর পাওয়া যায় না। শহরতলির রাস্তার অকিঞ্চিৎকর মিটমিটে আলোয় পথের ওপর দেখা যায় লীলার দীর্ঘ ঋজু দেহের দীর্ঘতর ছায়া। অবাক হয়ে তাকিয়ে থাকে রেবা। এত প্রচণ্ড শীতে ছিটের ফ্রকের ওপর সামান্য একটা সোয়েটার আর খোলা পায়ে চটি পরে কি করে কাটায় লীলা? আর সেমিজ, সোয়েটার, ওভারকোট, মোজা, জুতো সব কিছু পরেও শীতে কাঁপছে রেবা। মেয়েকে একলা ফিরতে দেখে রবীনবাবু বলেন, কি হলো, বন্ধু কই? এলো না, একলাই হেঁটে চলে গেল। কেন, ভালো করে বলনি বুঝি? বলবো না কেন? বা কত বললাম তুমি দাঁড়িয়ে আছো, কিছুতেই শুনলো না, চলে গেল। মেয়ের হতাশ মুখ দেখে রবীনবাবু সান্ত্বনা সুরে বলেন, মেয়েটি বোধহয় একটু অহংকারী, তাই না? বেশি নাই বা মিশলে। না বাবা না, অহংকারী কেন হবে? বড্ড গরিব কিনা তাই। বেশ কথা, গরিব হলে বুঝি ভদ্রতা, সৌজন্য এসব শিখতে হয় না? মুহূর্তে গলার স্বর করুণ করে রেবা বলে, ওর মার যে খুব জ্বর বাবা, কে দেখবে বলো? আহা, বেচারার তো বাবা নেই, ভাই বোন কিচ্ছুই নেই। তাই বুঝি? আহা, আচ্ছা, আর একদিন নেমন্তন্ন করে এনো তোমার বাড়িতে, কি বলো? নেমন্ত্রণ তা হলেই হয়েছে। কারুর থেকে কিচ্ছু খায় কি না? একটু আমসত্ত্ব কি আচার খাবার জন্য কত সাধি, তাই খায় না। তা বেশ ভালো বন্ধু জুটেছে তোমার। এখন চলো দেখি, যথেষ্ট ঠান্ডা লেগে গেছে, বাড়ি গিয়ে ফুটবাত নিতে হবে, বুঝলে? বাবা, কি রে? লীলা মোটে একটা সোয়েটার পরে আসে, মোজা নেই, কিচ্ছু না। মেয়ের ক্ষুদ্র কণ্ঠস্বর রবীনবাবুকে বিচলিত করে কিনা কে জানে। মিনিট খানেক চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলেন, আমাদের দেশে কত ছেলে মেয়ের মোটে একটা সোয়েটারও জোটে না রেবা। আমাদের তো অনেক আছে, তাদের সব দিলে হয় না বাবা? কত দেবে? তোমার তো মোটে 4-5টা জামা। ঈষৎ হাসেন রবীনবাবু। মাফলারটা ভালো করে গলায় জড়িয়ে গাড়ির মধ্যে গুটিয়ে সুটিয়ে বসে রেবা। জ্বর বেশি হলেও সুকৃতি দেবী বিছানা ছেড়ে জানলায় এসে বসেছেন।
রাত হয়ে গেল, তবু মেয়েটা এলো না। ভাবনা হয় বই কি। 11-12 বছর বয়স হলো, নেহাত ছেলে মানুষ তো নেই আর। একলা আসে যায়। শুধু বয়স বলেই নয়, রূপটাও যেন অন্যায় রকমের বেশি। সুকৃতির ঘরে এত রূপ কেন? বিয়ের বাজারে হয়তো এ বস্তুর অতিরিক্ত মূল্যই আছে। রাজার ঘরে পড়বার মতো মেয়ে, কিন্তু রাজবাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিতে হলে আরও যে জিনিসটা দরকার, সুকৃতি তা কই? কত মেয়ে গেল এই পথ দিয়ে, হাসি গল্পে পথ মুখরিত করে। লীলা কই? আজকে অন্তত কাউকে পাঠাতে পারলে হতো। না, ওই যে কড়া নাড়া শব্দ হলো। শরৎ শশী দেবীই দেবেন দরজা খুলে। বুড়ো হলেও চিররুগ্ন পুত্রবধূর চাইতে তিনি কর্মঠ। হ্যাঁ, এসেছে। শরৎ শশীর সত্য সম্ভাষণ শোনা যাচ্ছে। এত দেরি কেন লা? আমি ভেবে মরছি, গোড়ায় ধরে নিয়ে গেল বুঝিবা। আহ, অসভ্য। সত্যি কথা বললেই অসভ্য? পারবি, গোড়ার মুন্ডু ঘোরাতে পারবি আর 2 দিন পরে। ঘরে এসে পুরস্কার লব্ধ বস্তুগুলো চৌকির এক ধারে ফেলে লীলা মার কপালে হাত দিয়ে দেখে বলে, জ্বর কমেনি? একটু কমলো বোধহয় এতক্ষণে। তোর এত দেরি কেন রে? থিয়েটার ছিল কি না? অন্য মেয়েরা এসে গেল যে। সকলের তো পাঠ ছিল না। তা কই, কিছু প্রাইজ পেলি না? পেয়েছি। ওমা কই দেখি, বলছিস না যে? এই তো বললাম, ওই রয়েছে দেখো না। ও মা, অনেকগুলো পেয়েছিস যে, ভালো হয়েছে, তুলে রাখ যত্ন করে। আর ঠাকুমার কাছে গিয়ে খাবার খাবি, বুঝলি? ভালো করে লেপ মুড়ি দিয়ে আবার শুয়ে পড়েন সুকৃতি দেবী। ওইটুকুর বেশি শক্তি নেই তার। এসে গেছে লীলা, নিশ্চিন্ত হয়ে শোয়া যায় এবার। এরপর শরৎ শশী দেখবেন 4খানি শুকনো রুটি ও সামান্য নতুন খেজুরে গুড় নিয়ে বসেই আছেন তিনি নিশ্চয়ই। সত্যি ছিলেন তিনি তাই। খেতে দিয়ে বলেন, রাত হয়ে গেছে, ভাত আর কখন খাবি? খেয়ে নিবি একেবারে? ভাত আর পারবো না ঠাকুমা। তা পারবি কেন? দিন দিন হাওয়ায় উড়বি। ওলো, শুধু রূপ থাকলেই হয় না, গায়ে একটু মাছ থাকা দরকার। কই, তোমার তো নেই ঠাকুমা। গেল যা, আমার সঙ্গে তুলনা। তোর মতো বয়সে এই রকম ছিলাম? কি জানি, ছিলে বোধহয়। শোনো কথা মেয়ের। যাগ্গে বাপু, ভাত দুটি খেয়ে নে। পারছি না ঠাকুমা। তবে যা, ভাতটা ফেলা যাবে আর কি। ফেলে যাওয়ার অর্থ অবশ্য বেশি মারাত্মক নয়। সকালে রাধা 2টি ভাত পড়ে আছে হাঁড়িতে, তাই দিয়ে কাজ চালাবার কথা। রোজই তাই চলে। বাড়ির 2টি বিশিষ্ট ব্যক্তি যখন রাত্রে অন্ন বঞ্চিত, সামান্য একটা ক্ষুদে মেয়ের মুখ এঁটো চাল আবার রাঁধবে কে? রাঁধবে তো সেই শরৎ শশী। সুকৃতি আর কদিন হাঁড়ির ভার নিতে পারেন? একটা মেয়ের ভার বুড়ো শাশুড়ির গলায় চাপিয়ে দিয়ে দিব্যি 12 মাস বিছানাতেই পড়ে থাকেন। শরৎ শশীরই যত জ্বালা। নেহাত বড় বউ, নবউ, ছোট বউ কেউই আমল দেয় না, তাই মেজ বউয়ের কাছেই পড়ে থাকা। তাছাড়া জন্ম রুগ্ন যে, সবাই ফেলতে পারে, শরৎ শশী তো ফেলতে পারেন না। তবে গলার কাটা এই মেয়েটা। নেহাত বিধবার 1 ফোঁটা অবলম্বন, তাই না শোয়ে উপায় নেই। খেয়ে এসে লীলা দেখল মা ঘুমে অচেতন। এই সময় জ্বরটা কমে, ডাকলে আর সাড়া মেলে না, এত অবসন্ন। রোজই লীলা ঘরে এসে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে মার চোখ থেকে আড়াল করে লেখাপড়া করে, হয়তোবা স্কুলের সেলাই বোনার কাজও কিছু করে। তারপর ঘুমে চোখ জড়িয়ে এলে আলোটা নিভিয়ে শুয়ে পড়ে নিজের নির্দিষ্ট বিছানাটায়। তবে সজাগ থাকতে হয়, কখন সুকৃতি দেবী ডাকেন কে জানে। ছেলে মানুষ লীলা, তবু অভ্যস্ত হয়ে গেছে সে এ দায়িত্ব পালনে। আজ আর লেখাপড়া কিছুই নেই, ভালোও লাগছে না গত বছরের বাতিল বই টেনে বার করে পুরনো পড়া পড়তে। তবে কি করবে লীলা? আলো নিভিয়ে শুয়ে পড়বে নিজের অনাড়ম্বর বিছানাটায়। একটিমাত্র বালিশ, লেপের অভাব পূরণ করেছে সুকৃতি দেবীর অনেক দিনের অনেক কষ্টে তৈরি বড় 1খানা কাঁথা। কিন্তু শীতকালটা কি বিচ্ছিরি,
বিছানায় যেন কে জল ঢেলে রেখেছে, এত অদ্ভুত ঠান্ডা। 12 মাস যদি জ্বরে না ভুগতেন সুকৃতি দেবী, ছোট খুঁড়ির মতো নিটোল শরীরটি হতো তার। হয়তো তারই বিছানার একপাশে একটু জায়গা হতো লীলার, অন্তত শীতকালটাও। নোনা ধরা বালি ভাঙা দেয়ালগুলো যেন বেশি করে যোগান দিচ্ছে শীতের। শুকনো খটখটে ভালো একটা বাড়িও কি থাকতে পারত না লীলাদের? আলোটা শিখা বাড়িয়ে দিয়ে জানলার ওপর তুলে দিয়ে প্রাইজের জিনিসগুলো বিছানায় ছড়িয়ে দিল সে। এতক্ষণ পরে জিনিসগুলো চোখ মেলে দেখবার সুযোগ হলো। অবশ্য দেখবার জন্য ব্যাকুলতা কিছু নেই, একটু অনাগ্রহ কৌতূহল মাত্র। কি হবে এসব নিয়ে? চকচকে মলাটের চমৎকার এই বইগুলো রাখবে কোথায় সাজিয়ে? ভেলভেটে মোড়া সেলাইয়ের বাক্সটা নিয়ে কি সেলাই করবে? রং আর তুলি নিয়ে ধুয়ে জল খাবে, না দেয়ালে পোচরা দেবে? রান্না শেখবার এই বইখানা নিয়ে কোন রান্নাটা পরীক্ষা করতে যাবে শরৎ শশীর রান্নাঘরে? তেল, হলুদ আর লঙ্কা সর্ষেই যেখানে যথেষ্ট উপকরণ। পুরনো একটা বার্লির কৌটায় কোথায় যেন লুকানো থাকে একটু ঘি। দশমীর দিন বার করেন শরৎ শশী। সেইখানে যাবে লীলা মাংস, পোলাও, চপ কাটলেট রান্নার রিহার্সেল দিতে। হ্যাঁ, কাজে যদি লাগে তো লাগবে এই পশমগুলো। অসম্ভব শীত পড়েছে। কত কষ্ট পাচ্ছেন সুকৃতি দেবী শীতের কাঁপুনির সঙ্গে জ্বরের কাঁপুনির যোগাযোগে। খুব তাড়াতাড়ি হাত চালালে ছোটোখাটো একটা সোয়েটারের মতো বুনে দেওয়া যেতে পারে এই বছরেই। আজকেই আরম্ভ করবে নাকি? না থাক, কাল থেকে যা হয় হবে। আজ না হয় শুধুই বিছানায় শুয়ে শুয়ে ভাববে লীলা। অন্ধকার ঘরে দেওয়ালের দাঁত খিচুনিটা চোখে পড়বে না, চোখে পড়বে না বিছানার মালিন্য। লীলা যদি রেবা হতো, কথা শুধু কল্পনা করতে দোষ কি? কেউ তো শুনতে পাবে না যে হেসে উঠবে লীলার ধৃষ্টতায়। উঁচু উঁচু দাঁতওয়ালা মুখ আর গোবর ভরা মাথা নিয়ে রেবা কেমন অক্লেশে গাড়ি চড়ে বেড়ায়, ভালো ভালো পোশাক পরে, আর বাবা মার আদরে খান খান হয়। আশ্চর্য! হিম কনকনে বিছানায় শুয়ে আধময়লা কাঁথা মুড়ি দিয়ে হিহি করতে করতে লীলা যদি মনে মনে একবার নিজেকে তার জায়গায় দেখেই, কি এসে যাবে কার? ভাবনার কি শেষ আছে? ছোট্ট লীলার মনে কত অজস্র চিন্তা, অনন্ত প্রশ্ন। এ প্রশ্নের উত্তর কার কাছে আছে? যে অসংখ্য লোক ভিড় করে আছে লীলার অস্ফুট চেতনার নিভৃত গুহায়, তাদের মধ্যেই বা এমন কে আছে যে উত্তর জোগাতে পারে? বিস্মৃত স্মৃতির রোমন্থনেও কিছু মাত্র তৃপ্তি নেই। বিধাতার অগাধ নিষ্ঠুরতার সাক্ষ্য দিতেই হয়তো সারা জীবনটা কেটে যাবে লীলার। শুরু করছি 15 নং পরিচ্ছেদ। কয়েকটা দিন পরে স্কুল খোলার প্রথম দিনেই রেবা আবার পাকড়ায় লীলাকে। বলে, আজ কিন্তু ভাই তোকে যেতেই হবে আমাদের বাড়ি। আমি গেলে তোর কি লাভ হবে? লাভ কি আবার? মা যে অনেক করে বললেন যেতে। তোর মা তো আমাকে চেনেনি না। না দেখলে চিনবেন কি করে শুনি? খুব তো বুদ্ধি তোর। না ভাই না, যেতেই হবে। বাবা কি মান মেয়ের! আমায় যদি কেউ তোর মতো সাধত, দুবেলা যেতাম তাদের বাড়ি। লীলা ঈষৎ অপ্রতিভভাবে বলে, বেশ তো বলছিস, স্কুল থেকে যেতে দেরি হলে মা ভাববেন না বুঝি? আচ্ছা, তোর মাকে বলে যাই তবে। কত আর নিজেকে সামলায় লীলা। রেবাদের বাড়িটা দেখবার একটা উগ্র কৌতূহল কি তারও নেই? শুধু নিজের শ্রীহীন সাজসজ্জার কথা স্মরণ করলেই সমস্ত উগ্রতা স্তিমিত হয়ে আসে। আবার রেবা তার মাকে বলতে যাবে, এ কথা শুনেও যে শরীর ঝিমিয়ে আসে। বাইরের লোককে বসানো চলে এমন একটা ঘরে কি আছে? রেবা অতি সপ্রতিভ, কুণ্ঠা লজ্জার বালাই মাত্র নেই তার। তাই লীলাকে টানতে টানতে নিয়ে গিয়ে সুকৃতি দেবীকে মাসিমা মাসিমা করে হই হই রব তুলে দেয়। বেশ মাসিবা বেশ, সন্দেশ খাওয়ালেন না আমাদের। লীলা ফার্স্ট হলো। সুকৃতি দেবী স্নান হেসে বলেন,
আমার কি এত ভাগ্য হবে মা? নইলে খাওয়াবার তো কথা। ওসব ভাগ্য টাগ্য জানি না মাসিমা, একদিন এসে খুব করে খেয়ে যাব। আজ কিন্তু মাসিমা, লীলাকে একবার আমাদের বাড়ি নিয়ে যাই। তোমাদের বাড়ি? সুকৃতি দেবী ঈষৎ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকান লীলার দিকে। লীলা যেতে চেয়েছে বুঝি? লীলা চাইবে যেতে, তা হলেই হয়েছে। মেয়েটিকে বুঝি চেনেন না মাসিমা? সাথে সাথে প্রাণ গেল আমার। সুকৃতি দেবী সুসজ্জিতা রেবার পাশে লীলাকে দেখে একটা নিঃশ্বাস ফেললেন মনে মনে। তুলনার কারণ ঘটলেই দৈন্যটা বড় বেশি চোখে পড়ে। নইলে লীলার কাছে ওই কেলে দ্বারকাক। তবু সৌন্দর্য যত বড় ঐশ্বর্যই হোক, শয্যা কিছু চাই বই কি। হয়তো এত সুন্দর না হলেই ভালো হতো লীলার। বাইরে হেসে বলেন, বন্ধুকে এত সাধ্য সাধনা কেন? বা ফার্স্ট হওয়া মেয়েকে দেখতে ইচ্ছে হয় না লোকের? মা কত করে বলে দিয়েছেন। সত্যি বলতে কি, রেবার কথার মধ্যে ভেজাল আছে কিছুটা। অনবরত বন্ধুর রূপগুণের ব্যাখ্যায় ব্যস্ত করেই মার কাছ থেকে আমন্ত্রণটা আদায় করেছে সে। রবীনবাবু সেদিনের কথাটাও তো রয়েছে হাতের পাঁচ। না বলাটা ভালো দেখায় না বলেই আচ্ছা তা যাক না বলতে বাধ্য হতে হয়। আর পাইকে রেবাকে যেভাবে আবার টানতে টানতে নিয়ে যায় লীলাকে, তাতে সন্দেহ হয় চোর ধরে নিয়ে যাচ্ছে বুঝিবা। বড়লোক বলেই যে রেবাদের বাড়িটা আহামরি কিছু তা অবশ্য নয়, তবে জায়গাটা শহর নয়, শহরতলি, তাই একটু চোখে পড়ে। এদিকে এটি বেশ শৌখিন সভ্য বাড়ি। কাছাকাছি রেবার বাবার কোথায় যেন স্টিল ট্রাঙ্ক তৈরির কারখানা আছে, তাই এদিকে থাকা। দরজার গোড়ায় এসেই একটু থমকে দাঁড়ায় লীলা। কই চল, দাঁড়ালি যে? রেবা তাড়া দেয়। যাচ্ছি তো। বিনা ভবন? তোদের বাড়িটারও বুঝি নাম আছে? বাড়ির নাম আর মার নাম একই, মার নামেই করা। তোর মার নাম কি ভাই? ধ্যাত, মার নাম করতে আছে নাকি? আচ্ছা বোকা তো তুই। ও মা, তাই বুঝি? আমি যে করলাম। আর করিস না। আচ্ছা, কিন্তু দাদাটা কি দুষ্টু জানিস লীলা? মাকে রাগাবার জন্যে যখন তখন শ্রীমতী বীণাপাণি দেবী বলে ডাকে। যা, কি অসভ্য। তা সত্যি অসভ্য একটু বলতেই হয় রেবার দাদা জয়ন্তকে। লীলা না হয় বালিকাই, তুমিও তো বাপু এমন কিছু প্রবীণ ব্যক্তি নাও। অতএব বোনের বন্ধুকে অত বেশি বেশি করে দেখবার দরকার কি? লীলার আড়ালে নেপথ্যে রেবাকে আহা এই তোমার অপরূপ বান্ধবী বলে ভেঙচি কাটলেও তুমি যে একটি অপরূপ বস্তুই দেখলে, তা তো চোখ মুখের ভাব দেখেই মালুম হচ্ছে। তবে অসভ্য বলাই উচিত নয় কি জয়ন্তকে? না, হাসবার কিছু নেই, নেহাত একাল বলেই তাই। নইলে সাহিত্য জগতে 12 বছরের নায়িকার দৃষ্টান্ত এমন কিছু বিরল নয়, এবং সেটা নিতান্ত মধ্যযুগীয় ব্যাপারও নয়, প্রায় এ যুগেরই কোণ ঠেসা। আজও সেই সব 18 বছরের নায়ক আর 12 বছরের নায়িকারা অমর হয়ে বসে আছে। অলীক অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছে না কেউ। হয়তো একালের দ্বাদশীরাও ফ্রক ছেড়ে শাড়ি ধরলেই এক্ষুনি নায়িকার মর্যাদা পেতে পারে। কাটা চুল আর খাটো ফ্রকের দাওয়াই দিয়ে কিছুটা দাবিয়ে রাখা হয় মাত্র। দাদার কাজের প্রত্যুত্তর স্বরূপ রেবাও অলক্ষ্যে একটি ভেঙচি সহযোগে বলে, তোমার চাইতে 100 গুণ ফর্সা, বুঝলে? বলতে তো পয়সা লাগে না বলে জয়ন্ত তখনকার মতো কেটে পড়ে। ধনী গৃহিণীর উপযুক্ত বিরাট দেহখানি একখানি বিরাট খোলওয়ালা বেতের চেয়ারে ঠেসে ঠুসে ভরে দিয়ে বীণাপাণি দেবী বসে বসে উল বুনছিলেন। পর্দা ঠেলে রেবা ঢুকল লীলার হাত ধরে। মা, লীলা এসেছে। এসেছে? ও, এসো খুকি, এসো। খুকি কিন্তু আর দ্বিতীয় পা অগ্রসর হয় না। রেবার হাতখানা শক্ত করে চেপে ধরে বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রেবার মার দিকে। কই রে রেবা, আয়, দাঁড়িয়ে পড়লি যে? এই যে, আয় না লীলা। দূর, কি অদ্ভুত মেয়ে রে তুই, এত ভয় কিসের? ভয় আবার কি? আত্মমর্যাদা ফিরে পায় লীলা। রেবার মার মেদমহুল দেহের চাপ চাপ মাংসের খাজে খাজে বসে যাওয়া
গাদা গাদা সোনার গয়নাগুলো দেখে ভয় পাচ্ছে লীলা, তাই ভাবছে নাকি রেবা? ইস! গম্ভীরভাবেই এগিয়ে বীণাপানির সামনাসামনি একখানা চেয়ারে গিয়ে বসে সে। তোমারই নাম লীলা? এবারে সবটাতে ফার্স্ট হয়েছ তুমি? এটা অবশ্য উত্তর দেবার তো প্রশ্ন নয়। কাজে কাজে বাধ্য হয়ে নীরব থাকতে হয় লীলাকে। তোমাদের বাড়িটা কোথায়? স্টেশনের কাছে। ও আচ্ছা, তুমি আগে কোনো দিন রেবার সঙ্গে এসেছো এই বাড়িতে? ভ্রু কুঞ্চিত করেন বীণাপানি দেবী। লীলা উত্তর দেবার আগেই রেবা উত্তর দিয়ে ওঠে, জন্মেও না। এই বলে কত বলে বলে আমার কিন্তু মনে হচ্ছে কোথায় যেন দেখেছি তোমাকে। বীণাপানির চোখ থেকে চশমাটা খুলে খালি চোখেই দেখে নেন একবার। হ্যাঁ, নিশ্চয়ই তোমায় দেখেছি আমি। বারোয়ারি তলায় দেখেছেন হয়তো, তেমনি গম্ভীরভাবে উত্তর দেয় লীলা। বারোয়ারি তলা? বীণাপানি চশমাটা আবার চোখে লাগান। বারোয়ারি তলায় আমি আবার গেলাম কই? সেই যা অষ্টমীর অঞ্জলি দিতে একবার। না, তোমায় আমি নিশ্চয়ই অন্য কোথাও দেখেছি। কাদের বাড়ির মেয়ে তুমি বলো তো? রেবা বন্ধুর জন্য মার দিক থেকে এ ধরনের অভ্যর্থনাটা আশা করেনি বোধহয়, তাই তাড়াতাড়ি বলে, মজুমদারদের। তোরা মজুমদার তো না রে? লীলা মাথা নেড়ে সায় দেয়। মজুমদার? কোন মজুমদার? তোমার বাবার নাম কি? লীলা মাথা নিচু করে অস্ফুট কণ্ঠে যা বলে তার অর্থ বোধ করি, বাবা অনেক দিন আগেই ইহলোক থেকে বিদায় নিয়েছেন। মারা গিয়েছেন? আহা, তোমার খুব ছেলেবেলায় বুঝি। কিন্তু নামটা কি ছিল বলো তো? ঈশ্বর শচীন্দ্রনাথ মজুমদার। হঠাৎ মুখ তুলে উত্তর দেয় লীলা। শচীন্দ্রনাথ? বীণাপানি ভ্রু কুঁচকে বলেন, কই বুঝতে পারলাম না, কোথায় বললে? স্টেশনের দিকে বাড়ি তোমাদের। কি জানি, আমরা তো এই 4 বছর হয়ে গেল এ বাড়ি করেছি, কই শুনিনি। আচ্ছা, আগে কি কলকাতায় থাকতে? না, বরাবর এইখানেই আছি আমরা। রেবা এবার চটে ওঠে। মার কি যত ফ্যাসাদ! কোথায় লীলার সঙ্গে ভালোভাবে কথা বলবেন, আদর করবেন, ভালো ভালো খাবার খেতে দেবেন তা নয়, কোথায় যেন কবে দেখেছেন তাই নিয়ে 7-17 কথা। দেখেছেন তো কি হয়েছে কি? নেমন্তন বাড়িতে, বারোয়ারি তলায়, সিনেমায়, থিয়েটারে, মেলার বাজারে, ট্রেনে কত লোককেই তো দেখে মানুষ, তাই দেখেছেন হয়তো। তাই চটে উঠে পড়ে, তুমি খালি বসে বসে ওই ভাবো। লীলা, লীলা চল আমরা ছাদে যাই, ছাদ থেকে কেমন গঙ্গা দেখা যায় দেখবি, চল। ও মা, তুই রেগে যাচ্ছিস কেন রেবু? স্কুল থেকে এলি, হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, বন্ধুকে খাওয়া, তবে তো। তা নয় এই কনকনে শীতে বলে কিনা ছাদে চল, শোনো মেয়ের কথা। তা কি করব, তোমার যেমন কাণ্ড। বীণাপানি এবার বিস্তৃত স্মৃতি হাতড়ানো স্থগিত রেখে ডাকাডাকি করেন ঝিকে আর ঠাকুরকে। দুজনের সাহায্যে তবে খাবার জোটে রেবার, তার সঙ্গে অবশ্য অতিথিরও। খাবার ব্যবস্থা প্রচুরই ছিল। রেবার নিত্য বরাদ্দের ওপরও আজকের মাত্রাটা চড়া, কিন্তু সামান্যই খায় লীলা। শেষ পর্যন্ত রেবাই বার কতক অনুরোধান্তে নিজেই দুজনের খাবার শেষ করে আনে। বেশ বেশ, খেলি না তো? কি ফ্যাশন বাবা! আমারও তো ফ্যাশন টেশন নেই, দেখছিস তো, তোরগুলো শুদ্ধ খেয়ে মেরে দিলাম। লীলা হাসে আস্তে আস্তে। বীণাপানি অনুসন্ধিৎস দৃষ্টিতে জোর করে স্বাভাবিকত্বের কোটায় এনে এটা ওটা প্রশ্ন করেন। মেয়েলি কৌতূহলের চিরাচরিত প্রশ্ন। বাড়িতে আর কে আছে, কটি ভাই বোন, জেঠি খুড়ি আলাদা কেন, ঠাকুমা এখনো খাটতে পারেন, না মাকেই সংসারের সব খাটুনি খাটতে হয়, মায়ের 12 মাস যদি রোগ, তো কি করে চলে লীলার, ইত্যাদি। নিতান্ত সভ্যতা বিগর্হিত বলেই বোধ করি উপার্জনশীল ব্যক্তির অভাবে আর্থিক সুরাহা বিষয়ক প্রশ্নটা আর করেন না। অতঃপর একটি অদ্ভুত প্রশ্ন তিনি করেন। নিজের হাতের বোনা কাটা গোজা অসমাপ্ত কোট সোয়েটারটা দুহাতে তুলে ধরে বললেন, আচ্ছা, এটা তোমার গায়ে হবে কিনা বলো তো? হয়ে যাবে বোধহয়। আমার গায়ে? লীলা সবিস্ময়ে প্রশ্ন করে। হ্যাঁ, আগে অবশ্য ধরেছিলাম রেবার জন্য,
তা তোমার আর ওর গায়ের মাপ একই দেখছি, এটা তোমাকে দেব। কেন, ওর জিনিসটা আমাকে দিতে যাবেন কেন? বিস্ময়ের সঙ্গে কিছুটা বিরক্তি মেশানো থাকে লীলার প্রশ্নে। খামোকা এরকম প্রস্তাবে দারুণ অস্বস্তি বোধ করে বেচারা। রেবা কিন্তু মায়ের এই সহৃদয় বাসনার পরিচয় পেয়ে পুলকিত হয়ে ওঠে। আহা, সত্যি তার নিজেরই এই ধরনের একটা ইচ্ছে ছিল, সাহস করে বলতে পারেনি মাকে। মায়ের ইচ্ছে প্রকাশিত হবার পর তাই হৃষ্টচিত্তে বলে ওঠে, দিলেই বারে, মা তো রাত দিনই বুনছেন, আমারটা এরপর করে দেবেন ক্ষণ। লীলা আরক্ত মুখে বলে, শুধু শুধু আমাকেই বা দেবেন কেন? বীণাপাণি অমায়িক হাস্যে বলেন, তুমি ফার্স্ট হয়েছ, তাই না হয় প্রাইজ হিসাবে দিলাম। রেবার তো তারা নেই কিছু, গাদা গাদাই তো রয়েছে, শখ করে ধরেছিলাম বই তো নয়। রেবার তো আরও অনেক বন্ধু আছে, তাদের কাউকে দেবেন বলে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লীলা। বীণাপাণি এতটুকু মেয়ের ঔদ্ধত্য দেখে রুষ্ট হন যতটা, অবাক হন তার চেয়ে বেশি। তিনি নিজে মান খুইয়ে এতটা সরলভাবে বললেন তার এই উত্তর। তবু যদি গায়ে না একটা ঘাড় ছেঁড়া সুতির সোয়েটার থাকত, পায়ে তো একজোড়া মোজা পর্যন্ত জোটেনি। হাঁসের মতো সাদা পাদুখানা ঠ্যাং ঠ্যাং করছে এই শীতে। তেজ দেখো, ভালোর কাল নেই। তবে হ্যাঁ, তার তো একটা প্রেস্টিজ আছে, তাই অপমানটা গায়ে না মেখে মুচকি হেসে বলেন, তা উপহার নেওয়াটা কি দোষের? যদি উপহার দিতে চান, গল্পের বইটই দিতে পারেন। এর চাইতে বেশি আর কিছু বলবার ক্ষমতা লীলার থাকে না। এই শীতেও কান মাথা গরম হয়ে ওঠে। নেহাত বোকা হলেও রেবা বুঝতে পারে ঘটনা প্রবাহটা যে খাতে প্রভাবিত হচ্ছে সেটা বেশ মোলায়েম নয়। তাই তাড়াতাড়ি বলে, তাই ভালো মা, কি বলো? আমি মাকে বলেছিলাম রে, দুজনে বেশ একরকম পড়ব। মা তো অনেককেই বুনে বুনে দেন ভাই, তোর যদি বই ভালো লাগে তো দেখি বাবা এলেন কিনা, গাড়িটা তোলবার আগে তোকে পৌঁছে দিতে বলি। এখন বান্ধবীটিকে মানে মানে বাড়ি পাঠাতে পারলেই বাঁচে সে। গাড়ির নাম শুনেও লীলা নিরুপায় হয়ে চুপ করে থাকে, কারণ যতই তেজি অথবা জেদি হোক সে, পৌষের এই কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় এতটা অজানা পথ পাড়ি দিয়ে একলা বাড়ি ফেরবার কথা কল্পনাও করা যায় না। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, রবীনবাবু ফিরলেন। রেবা তাড়াতাড়ি লীলাকে নিয়ে বেরিয়ে এলো বাইরে, পাছে গাড়িটা উঠে পড়ে গ্যারেজে। রবীনবাবু মেয়ের অনুরোধে ড্রাইভার মুস্তাক আলীকে একটু অপেক্ষা করতে নির্দেশ দিয়ে সস্নেহে প্রশ্ন করেন, মেয়েটি কে রেবা, তোর বন্ধু বুঝি? বাবাকে দেখে রেবার স্তিমিত উৎসাহ একটু প্রদীপ্ত হয়ে ওঠে। ওই তো লীলা, সেই যে বলেছিলাম একদিন। বেশ বেশ, তা এক্ষুনি চলে যেতে দিচ্ছ যে? বন্ধুকে খাওয়াও টাওয়াও? দিয়েছিলাম, ও খায় না। ওর মার অসুখ কিনা বাবা, তাই আর আটকে রাখবো না। আয় লীলা, ড্রাইভারকে বাড়ি চিনিয়ে দিতে পারবি তো? লীলা একবার শঙ্কিত দৃষ্টিতে মুস্তাক আলীর শ্মশ্রুশোভিত মুখ ও খালি পোশাক সম্বলিত চেহারার পানে চেয়ে একরকম জোর করেই ঘাড় কাত করে। খেলো হওয়া চলবে না কিছুতেই। রবীনবাবু বোধ করি ব্যাপারটা আন্দাজ করেন, অথবা লোকটা নতুন বলেই কিছু ভাবেন কিনা কে জানে। ডাক দেন জয়ন্তকে। ডাকছেন বাবা? জয়ন্ত এসে দাঁড়ায়। হ্যাঁ, ব্যস্ত আছো নাকি? না তো। আচ্ছা, তাহলে রেবার বন্ধুটিকে একটু পৌঁছে দিয়ে এসো তো। কোন দিকে যেন বাড়িটা রেবা? স্টেশনের কাছে। ও, তাহলে তো ভালোই। ভালোটা কার কে বলবে, হয়তো লীলার পক্ষে কিছুই ভালো নয়। রেবার সংস্রবে আসা থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে সবই অনিষ্টকর তার জীবনে। চমকাবেন না, ঘটনা বলতে উল্লেখযোগ্য কিছুই নয়। সদ্য কৈশোর উত্তীর্ণ একটি তরুণ যদি কৌতূহলী দৃষ্টিতে বার কয়েক তাকিয়েই থাকে এমন একটি মেয়ের দিকে, যে এখনও এক টুকরো কাটা কাপড়ের গণ্ডিতে আবদ্ধ, তখনও একখানি শাড়ির বিস্তীর্ণতায় লীলায়িত হয়ে ওঠেনি, কী বা আছে তাতে উল্লেখ করার মতো?
নামবার সময় যদি সেই সদ্য কৈশোরে অবতীর্ণ মেয়েটির কুণ্ঠিত সলাজ দৃষ্টি একবার কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে ওঠে, তাতেই বা বলবার মতো কি আছে? মানুষের তৈরি ঘটনা নয়, বিধাতার ঘটানো এই ঘটনাগুলোই হয়তো তেমন সুবিধের নয়। মর্তলোকে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিরাট ব্যবধানটা রয়েছে, রুক্ষ প্রান্তরের মতো নির্লজ্জ উন্মুক্তায় অমর্ত্য লোক থেকে, সেটা কি আজ পর্যন্ত কোনোদিন চোখে পড়ল না ভদ্রলোকের? তাই বারে বারেই হিসেবের ভুল করে বসেন। শুরু করছি 16 নং পরিচ্ছেদ। চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে রবীনবাবু অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, ও তোমার একটা উদ্ভট কল্পনা। বীণাপাণি অবিশ্বাসে দমেন না, সতেজ এবং সবেগ উক্তি করেন, উহু, কক্ষনো নয়, আমি যা বলছি তাই ঠিক। এমন পোড়ামন যতক্ষণ সামনে থাকলো কিছুতে মনে পড়ল না চাই, যেই চলে গেল আর সঙ্গে সঙ্গে যেন শক খেলাম। না, আর আমার সন্দেহ নেই, এ মেয়ে সেই মেয়ে না হয়ে যায় না। রবীনবাবু আর এক চুমুক শেষ করে পূর্ববৎ অবিশ্বাসের সুর বজায় রেখেই বলেন, তুমি যদি এখন জোর করে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপাও, কোন কালে কাদের বাড়িতে কাকে দেখেছ তার ঠিক নেই, এখনো অমনি মনে করে রেখে দিয়েছ তাকে। বীণাপাণি গম্ভীরভাবে বলেন, দেখেছ মেয়েটাকে? দেখলাম তো, খাসা সুন্দর মেয়েটি। শুধু খাসা নয়, রীতিমতো সুন্দরী হবে সময়। বেশ তো, তাই যদি হয়, তার সঙ্গে তোমার ধারণার সংস্রব কি? সংস্রব এই, ওরকম মেয়ে সহজে চোখে পড়ে না, বুঝলে? না না, কোনো সন্দেহ নেই, এই মেয়েকেই দেখেছিলাম আমি কলকাতায়, বড় মাসিমার ছেলের জন্যে কোণে দেখতে গিয়ে। বড় মাসিমার ছেলে বিজয় নাকি? সে তো অনেক দিনের কথা। হ্যাঁ, বিজয়ের জন্যে 5-6 বছর, আবার এমন কি অনেক দিন, দিব্যি মনে রয়েছে। বাড়ি ঢুকতে যাচ্ছি, দেখি মেয়েটা দরজায় দাঁড়িয়ে, কেমন যেন একটু বোকাটে মতো, কথার উত্তরই দিতে চায় না। ব্যাস, কথা পর্যন্ত শোনোনি আর নিঃসন্দেহ হচ্ছ। দেখো, তাহলে স্পষ্ট কথাই খুলে বলি, যে মেয়েকে দেখতে যাওয়া হয়েছিল সেও খুব সুন্দরী, কিন্তু বললে বিশ্বাস করবে না, এই ছোট মেয়েটার সঙ্গে যেন এক ছাঁচের চেহারা। তাতেই তো সন্দেহ হলো বড় মাসির, ভেঙে দিলেন বিয়ে। রবীনবাবু ঈষৎ বিরক্তভাবে বলেন, তোমাদের সব উল্টা পাল্টা মেয়েলি মেয়েলি কথা বোঝা দেয়। বাড়ির দুটো মেয়ে যদি একরকম দেখতে হয়, সন্দেহের কি আছে? দুই বোন হয়তো। বীণাপাণি ভরাটে মুখের চাপচাপ মাংসের খাজে খাজে একটা রহস্যময় হাসির আভাস ফুটিয়ে তোলবার হাস্যকর প্রচেষ্টায় আরও গোলালো হয়ে ওঠেন। ছোট চোখ আরও ছোট দেখায়, বলেন, সেই তো মজা, বোন হলে তো কথাই ছিল না, দেখতে অমনি একরকম। আর গিন্নি, অর্থাৎ কনের মা বলেন কি না ও আমার ভাইজির মেয়ে। রবীনবাবু বলেন, এতেও তোমার বক্তব্য বিষয়টা বেশ পরিষ্কার হচ্ছে কই? কেন হবে না? খুবই হচ্ছে, কান দিয়ে না শুনলে। ব্যাপারটা আর কি? বীণাপাণি আরও একটু ঘনিষ্ঠ হয়ে বসেন স্বামীর কাছে, ফিস ফিস করে বলেন, কনের মা অর্থাৎ গিন্নিটি শুনলাম অল্প বয়সে একটি মেয়ে নিয়ে বিধবা। এমনও তো হতে পারে। ছি ছি, তোমাদের কথাবার্তা শুনলে। কথা শেষ না করেই রাগ করে উঠে যান রবীনবাবু। কিন্তু উঠে গেলেই কি ছাড়বেন বীণাপাণি? শুধু আলোচনাটা অসমাপ্ত রইল বলেই নয়, স্বামী যে তাকে ছিচিকার দিয়ে চলে যাবেন, এ তো বরদাস্ত করা চলে না। কাজেই গুরু ভার দেহকে টেনে তোলবার গুরু পরিশ্রম স্বীকার করে তাকেও যেতে হয় পেছন পেছন। বলি, খুব বাহাদুরি দেখিয়ে চলে এলে। আমি যেন কি না কি অসম্ভব কথা বলেছি। কেন এরকম ঘটনা ঘটে না সংসারে? মন্দ তো মানুষেই হয়, নাকি বনের বাঘ ভাল্লুকে হয়? রবীনবাবু নিরুপায়ভাবে হেসে ফেলেন। বাস্তবিক তোমার যুক্তিটা অকাট্য। তুমি যে কেন উকিল হওনি তাই ভাবি। বেশ, মানলাম সংসারে অহরহই ঘটছে ওইসব, কিন্তু সে মেয়েটা খামোকা এখানে আসবে কোথা থেকে, তার একটা যুক্তি দাও। তবে আর বলছি কি,
আমরাও মেয়ে দেখে এলাম, আর পরের দিনই শুনলাম ছোট সেই মেয়েটা নাকি হারিয়ে গেছে। শোনো দেখিনি কথা, এ একেবারে পুকুর চুরি নয়? আসল কথা, দেখলে ওকে না সরালে বড়টার বিয়ে হবে না। সকলের চোখে ধুলো দেওয়া সোজা নয়, তাই কোনোখানে সরিয়ে ফেলে রব তুললে হারিয়ে গেছে। রবীনবাবু বেশ গম্ভীরভাবেই বলেন, উকিল যদি নাই হলে ঔপন্যাসিক হলেও পারতে, কিন্তু তোমার আর কি আছে? তো ওই বচন। আমি যা যা বললাম তাতে অসম্ভবের কিছু আছে? কিছু না। তবে ও নিয়ে মাথা ঘামাবাড়ি বা এত কি দরকার? বা যদি তাই হয়, ওর সঙ্গে আমার মেয়ে মিশবে? গায়ে ফোসকা পড়বে বলে আশঙ্কা হয়? হাড় জ্বালানো কথা বলো না, এ বিষয় রীতিমতো তদারক করব আমি, বুঝলে? রবীনবাবু এবার সত্যকার গম্ভীর হয়ে বলেন, দেখো, আর যা করো তা করো, ওইটি করতে যেও না। কেন, ভয়টা কি শুনি? লাভও তো কিছু নেই। আচ্ছা, আমার লাভ লোকসান আমি বুঝব। লাভ নেই বলে লোকের দোষ দেখে বলবো না, চোখ বুজে থাকবো? তখন তো মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল, যে হাসতে হাসতে বড় মাসিমিকে বলেওছিলাম, একে আমার খোকার বউ করব। এখন বলবো তাই? না বলবার কারণও তো কিছু দেখি না। বউ করবার মতোই মেয়ে। অবশ্য যাকে চোখে দেখলাম তার কথাই বলছি। তোমার সঙ্গে কথা কওয়াই ঝকমারি। এবার রাগ করে নিজেই উঠে যান বীণাপাণি। হয়তো নিজের আবিষ্কারে এত বেশি নিশ্চিত হতেন না বীণাপাণি যদি না লীলার ঔদ্ধত্যে রীতিমতো আহত হতেন। শুধু চেহারাই নয়, চোখের দৃষ্টিতেও যে মিল রয়েছে অবিকল। না না, কোনো ভুল নেই। শিষ্টতার আবরণ সত্ত্বেও এই রকম গর্বিত উদ্ধত দৃষ্টি দেখেছিলেন তারা সেই কনের চোখেও। যেন তোমাদের পছন্দ হোক না হোক কিছু যায় আসে না আমার, এই ভাব। বাড়ি ফিরে মাসি বঞ্ঝিতে সে আলোচনাও হয়েছিল কিনা। এত বিশদ মনে থাকবার কারণও তো তাই। তা নইলে বিজয়ের জন্যে কনে দেখতে তো তারা বাংলাদেশের বড় বেশি ঘর বাকি রাখেননি। বীণাপাণির কপালের গ্রহ। রাত্রি আহারের সময় আবার কিনা সেই লীলার প্রসঙ্গ। এবারে অভিযোগ তার উপর। হাতে বোনা জামা উপহার দেবার প্রস্তাবটা নাকি তার অত্যন্ত অসঙ্গত হয়েছে। ভদ্রলোকের মেয়ে মাত্রই ওতে অপমান বোধ করত। টাকা থাকলেই যে গরিবের ওপর চাল ফলাতে হবে বা মুরব্বিয়ানা দেখাতে হবে তার কোনো মানে নেই, ইত্যাদি ইত্যাদি। অভিযোগকারী আর কেউ নয়, শ্রীমান জয়ন্ত। হবে না কেন? ওই যে একটু রূপ দেখেছেন, বীণাপাণির আর বুঝতে বাকি নেই কিছু। নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি, বরাবর একথা নিজেই ঘোষণা করেন বীণাপাণি। কর্তার যেমন বুদ্ধি, তাই ওই মেয়েটাকে বাড়ি পৌঁছে দেবার হুকুম দিলেন কাকে? না খোকাকে। এই বুদ্ধির বড়াই নিয়ে বীণাপাণিকে হেনস্থা করেন রবীনবাবু। যাজ্ঞে, ছেলের কাছে পরাস্ত হবার পাত্রী বীণাপাণি নন। লম্বা লম্বা কথাকে চ্যাপ্টা করে দেবার কথা স্টক তার নিজের যথেষ্ট আছে। স্বামী পুত্তুর কাউকেই রেয়াই করেন না তিনি দরকার পড়লে। শুরু করছি 17 নং পরিচ্ছেদ। তর্কের খাতিরে বীণাপাণি সেদিন বলেছিলেন 5-6 বছর, এত কি বেশি সময়? কথাটা হয়তো অযৌক্তিকও নয়, অন্তত বীণাপাণির ক্ষেত্রে তো বটেই। সকলের সময়ের হিসাব কি একই নিয়ম মেনে চলে? কেবলমাত্র দিনরাত্রি ঘণ্টা মিনিটের মাপকাঠিতেই পরিমাণ করা যায়? যে ভাগ্যবন্তের জীবন রথচক্র অব্যাহত গতিতে এগিয়ে চলে নির্দিষ্ট মসৃণ পথে, সময় তাদের গলা টিপে ধরবার সুযোগ পাচ্ছে কোথায়? তাদের কাছে একটা বছরের অর্থ একটাই বছর, 365 দিনের বিরাট একটা সমষ্টি নয়। যে বেচারাদের চলতে হয় এবড়ো খেবড়ো আঁকাবাঁকা পথে নিতান্ত ছেঁচড়ে ছেঁচড়ে, তারাই জানে বছর কত দীর্ঘ, আরও কত দীর্ঘ 5-6 বছর। তাই ইতিহাসের উপাদান ঘণ্টা নয়, ঘটনা। তাই ইতিহাসকারের লেখনী অনায়াস অবহেলায় 20-25টা বছর অতিক্রম করে যেতে পারে একটি মুহূর্তে, যদি সেটা হয় সংঘাত
সংগ্রামহীন শান্তির দিন। সেদিনের হিসাব কেবলমাত্র সাল তারিখের হিসাব, তার জন্যে একটা ছত্রই হয়তো যথেষ্ট। আবার হয়তো একটি দিনের কাহিনী লিপিবদ্ধ করতে কেটে যায় কত অজস্র দিন। জীবন ইতিহাসের লিখন ভঙ্গিও কি তাই নয়? বীণাপাণির নিটোল পরিতৃপ্ত জীবনের 5 বছরের সঙ্গে তুলনা চলবে দুঃখিনী সুকৃতির বৈচিত্র্যহীন অচল অনল 5টি বছরের? তুলনা চলবে লীলার সঙ্গে রেবার, যার কাছে 7 থেকে 12 বছরে আসার অর্থ বার কয়েক জামা জুতোর মাপ বদলানো মাত্র। লীলার সঙ্গে রেবার সখিত্ব তাই কবির ভাষায় বলা চলে, ভেঙে ভেঙে যায়, মুছে মুছে যায় বারে বারে। লীলার গাম্ভীর্যের বেড়া আর বীণাপাণির নিষেধের গণ্ডি অতিক্রম করে করে কতই আর অগ্রসর হতে পারে বেচারা। জয়ন্তর মতো স্বাধীন তো সে নয়, অত চৌকসও নয়। নইলে সুকৃতি দেবীর ক্রমবর্ধমান ব্যাধি যখন লীলাকে স্কুল ছাড়তে বাধ্য করিয়েছে, আর বিরহাকুলা রেবা সখী সনর্ষণের অভাবে নিতান্তই ম্রিয়মাণ, তখন কিনা জয়ন্ত কোন ফাঁকে আসা যাওয়া করে করে সে বাড়িতে রীতিমতো একটা কায়েমি আসন করে নিয়েছে। কে জানত সুকৃতির জন্য ডাক্তার ডাকা, ঔষধ আনা, অযাচিত উপহারের ছুতোয় পথ্য জোগানো জয়ন্তর ডিউটির মধ্যে পড়ে গেছে ইত্যবসরে। উপযাচক হয়ে নিজেই একদিন জয়ন্ত বোনকে সংবাদটা দিল, যদি বান্ধবীর রুগ্না জননীকে দেখতে যাবার ইচ্ছা থাকে রেবার, তো চলুক জয়ন্তর সঙ্গে। গাড়ি নিয়ে ওই দিকেই যাচ্ছে সে। মাকে কিন্তু যেন বলে দিও না দাদা, রেবা চুপি চুপি বলে। মা শুনলে বকুনি লাগাবেন। মাকে? পাগল হয়েছিস? আমি তো প্রায় যাই, বলি নাকি? তুমি প্রায় যাও? কোথায় দাদা? ওদের বাড়ি। দোষ খলনের সুরে কতটা জয়ন্ত তাড়াতাড়ি শেষ করে কথাটা। বাড়িতে ছেলে বলতে তো কেউ নেই, 3টি মেয়ে মানুষ। আত্মীয়রা দেখে না। এদিকে অত বড় একটা রুগী, কে একটু ওষুধ এনে দেয় তার ঠিক নাই। তুমি এনে দাও দাদা। আনন্দ মিশ্রিত বিস্ময় দুচোখ উজ্জ্বল হয়ে ওঠে রেবার। মাঝে মাঝে ওদিকে গেলে দি বই কি। বুড়ি কত খুশি হয়। বুড়ি তোর বন্ধু ঠাকুমারে। ও আহা দাদা, তুমি খুব ভালো সত্যি। আমার যে কতদিন থেকে একবার যেতে ইচ্ছে করে। বেচারা লীলা ফার্স্ট হলো, অথচ নতুন ক্লাসে পড়তেই পেল না। এই তো হাফ-ইয়ারলি এসে গেল প্রায়, আর কবেই বা আসবে। রেবা ছেলে মানুষ, লীলার সঙ্গে এক বয়সী হলেও স্বভাব ধর্মে অনেকটাই ছেলে মানুষ। তবু লীলাদের বাড়ি এসে একটা জিনিস আবিষ্কার করল সে। লীলার যেন কোথায় একটা পরিবর্তন হয়েছে। বাইরের দৃশ্যেও অবশ্য বিরাট একটা পরিবর্তন রয়েছে। ফ্রক ছেড়ে শাড়ি ধরায়। নিতান্তই অভাবে পড়ে নিজের বধূ জীবনের স্মৃতি 1-8খানা তোলা শাড়ি বাক্স থেকে বার করে দিয়েছিলেন সুকৃতি দেবী লীলাকে। অনভ্যস্ত অগোছালো ভঙ্গিতে পরা শাড়িতে হয়তো অপূর্ব একটা শ্রীমণ্ডিত করে তুলেছিল তাকে। তবু তাছাড়াও আর একটু কিছু। লীলার চোখে মুখে এই ঔজ্জ্বল্য এলো কোথা থেকে? জননীর রোগ শয্যা পাশে যেটা প্রায় বেমানান। লীলার গাম্ভীর্যের বেড়াটা কি একটু আলগা হয়ে যায়নি? দূরত্বের যে দুর্ভেদ্য বর্ম ছিল ওর মনের মধ্যে, সেটা যেন চির খেয়েছে। এ লীলার সঙ্গে অন্তরঙ্গতাও অসম্ভব নয় হয়তো। আর দাদাটা দিব্যি মাসিমা ঠাকুমা ইত্যাদি পাতিয়ে ওস্তাদি করছে। কাণ্ডটা দেখো। সত্যি বলতে কি একটু যেন ঈর্ষাই হয়ে পড়ল তার। যতই বোকা আর যতই ভালো মানুষ হোক, তবু মেয়ে মানুষ, ও বস্তুটার হাত এড়াবে কেমন করে? কিন্তু ঈর্ষা না করেই বা উপায় কি? দাদা তার পড়া বলে দিচ্ছে কি অঙ্ক বুঝিয়ে দিচ্ছে, একথা কল্পনা করতে পারে রেবা? সেই দাদা লীলার স্কুল ছাড়ার ক্ষতিপূরণ করছে পড়িয়ে পড়িয়ে। প্রাণখোলা প্রীতির সঙ্গে এ খবর সহ্য করা কঠিন বই কি। যাই হোক, লীলাই তাকে অভ্যর্থনা করল অন্তরঙ্গ সৌহার্দ্যে। তুই এসেছিস ভাই? কতদিন বলি তো দাদাকে।
দাদা রোজ আসে না রে? লীলা ঈষৎ অপ্রতিভভাবে বলে, রোজ নয়। ডাক্তারবাবুর সঙ্গে তো দাদার চেনা আছে কি না, ভিজিট দিতে হয় না আমাদের, তাই খবর টবর দিতে। ও মা, অত ভয়ে ভয়ে বলছিস কেন ভাই? আমি তো আর কিছু বলবো না, মা না জানলেই হলো। মানে দাদার এবছর পরীক্ষা কি না? লীলার মুখ হঠাৎ একটু কঠিন দেখায়, বলে, পরীক্ষা বলে নয়, আমরা গরিব বলে। আমি জানি সে কথা, অনেকবার বারণও করেছি তো দাদাকে, না শুনলে কি করব? মার কথা ছেড়ে দে, মাকে লুকিয়ে কত কাজ করি আমরা, বাবাই বলে সব কথা বলেন না। খুব রাগী না রে? তোর মা কিন্তু মোটেই রাগী নয় না। অসুখ তো, লীলা গম্ভীরভাবে এই নৈবেত্তিক উত্তরটি দেয়। আমার মা তো অসুখ করলেই আরও বেশি রাগী হয়ে যান। দাদা কোথায় গেল? থার্মোমিটার হঠাৎ ভেঙে গেছিল কাল, তাই একটা এনে দেবেন বলে। ও মা, দেরি করে যদি, দেরি করলেই কিন্তু মার কাছে বকুনি। শুধু বকুনি, পোহার তো নয়। পোহার? ইস, সে বলতে পারিস দাদার কাছে, একটু কিছু করলেই ব্যাস বিনুনিতে টান। স্কুলের কত গল্প করবে বলে এসেছিল রেবা, কই কিছুই তো হলো না। রেবা দাদা এমন কি মূল্যবান হয়ে উঠল হঠাৎ যে তাকে কেন্দ্র করে দুই সখীর বিরহান্তিক মিলন ক্ষণটুকু মর্মরিত হয়ে ওঠে? হয়তো অজ্ঞাত সারি, রেবার সহজাত মন রাখা স্বভাব, হয়তো টের পেয়েছিল এই আলোচনা লীলার কাছে লোভনীয়। আর লীলা, তার নিরস শ্রীহীন দিনগুলি হঠাৎ এমন মনোরম হয়ে উঠেছে কেন সেটা না বুঝেই নিজেকে ভাসিয়ে দিয়েছে, এলিয়ে দিয়েছে বুদ্ধিবৃত্তিকে। বিবেচনাহীন অন্ধ এই হৃদয়বেগ কি উত্তরাধিকার সূত্রে পাওয়া লীলার? জয়ন্ত ভেবেছিল সারা পথ বুঝি মুখর হয়ে উঠবে রেবা সখীর আলোচনায়, কিন্তু তার অনুমান ব্যর্থ করে দিয়ে সারা পথ মুখ দিয়ে একটু টু শব্দ পর্যন্ত করল না রেবা। মায়ের কাছেও টু শব্দ করবে না জানা কথা। নিজেও জয়ন্ত নিজেকে খুব চালাক আর সাবধানী ভেবে এসেছে এতদিন, কিন্তু মার কাছে সে যে এখনো কত শিশু তা ধরা পড়ল একদিন। বিনাপানি শুধু ছেলের গতিবিধির খোঁজ নিয়েই ক্ষান্ত হননি, লীলার ইতিবৃত্তিও সংগ্রহ করেছেন ইতিমধ্যে। নিতান্ত একটা বালিকার ইতিবৃত্তই বা কি, এইটাই হয়তো ভাবা স্বাভাবিক, কিন্তু লীলা যে আগা গড়াই অস্বাভাবিক। গ্রস্তদিত সূর্যের মতো তার জীবন কুৎসিত কলঙ্কের গ্লানিতে মলিন, মৃত্যু বিবর্ণ। ভাগ্য বিধাতার এই নিষ্ঠুর পরিহাসের কাছে মাথা হেঁট করে অন্ধকারের অতল গহ্বরেই কি মিলিয়ে যাবে লীলা? না রাহুমুক্ত সূর্যের মতো নিজের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে কোনোদিন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গল্প পাঠ তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ।